বাংলা সাহিত্যের ইতিহাসে এমন এক নারী আছেন যার নাম আজও অনেকেই শোনেননি, কিন্তু তাঁর সৃষ্টি বাংলা ভাষার অন্যতম সাহসী ও ব্যতিক্রমী সাহিত্যকর্ম। তিনি কবি চন্দ্রাবতী, ষোড়শ শতকের এক গ্রাম্য কন্যা, যিনি প্রেমে প্রতারিত হয়ে কলম ধরেছিলেন আর লিখে ফেলেছিলেন বাংলা ভাষার প্রথম নারী রচিত রামায়ণ, সীতার চোখ দিয়ে দেখা এক সম্পূর্ণ নতুন মহাকাব্য। ভাবুন তো, যে সময় নারীরা ঘর সংসারের বাইরে কণ্ঠস্বরই পেতেন না, সেই সময় এক তরুণী নিজের বেদনা, প্রতিবাদ আর শক্তিকে রূপ দিয়েছিলেন কবিতায়। তার জীবন ছিল প্রেম, বিশ্বাসঘাতকতা, সৃষ্টিশীলতা আর আত্মমর্যাদার এক অবিশ্বাস্য গল্প, যা আজও অনেকের অজানা। এই ভিডিওতে আমরা তুলে ধরব সেই বিস্তৃত কবির জীবন, তার রামায়ণ রচনার রহস্য, তার প্রেম কাহিনী, ট্র্যাজেডি এবং কেন আধুনিক গবেষকেরা তাকে বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী কণ্ঠ বলে মনে করেন। প্রস্তুত থাকুন, কারণ চন্দ্রাবতীর গল্প শুধু ইতিহাস নয়, এটি এক নারীর হৃদয়ের আগুন থেকে জন্ম নেয়া এক অনন্য মহাকাব্য। বাংলা সাহিত্যের সুদীর্ঘ যাত্রাপথকে যেমন বহু পুরুষ সাহিত্যিকের লেখনী সমৃদ্ধ করেছে, তেমনি মহিলা সাহিত্যিকদের অবদানও কিছু কম নয়। মধ্যযুগের তেমনই এক মহিলা সাহিত্যিক হলেন কবি চন্দ্রাবতী। মনে করা হয় যে কবি চন্দ্রাবতী ছিলেন প্রথম মহিলা কবি যিনি বাংলা ভাষায় রামায়ণ রচনা করেছিলেন। যেহেতু তিনি নিজে একজন নারী, তাই তাঁর রচিত রামায়ণটি সীতার দৃষ্টিকোণ থেকে লিখিত হয়েছিল। বাংলা সাহিত্যের সম্পদ পূর্ববঙ্গ গীতিকার মধ্যে চন্দ্রাবতীকে কেন্দ্র করে রচিত পালার সন্ধান পাওয়া যায়। সেই সব পালাগান থেকেই তাঁর জীবন সম্পর্কে নানা কথার হদিস পেতে চেষ্টা করেছেন গবেষকেরা। রামায়ণ ছাড়াও আরও বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছিলেন তিনি। আনুমানিক 1550 সালে অধুনা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ফুলেশ্বরী নদীর তীরে পাটোয়ারি গ্রামে, যেটি বর্তমানে বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত, সেখানে জন্ম হয়েছিল কবি চন্দ্রাবতী। তাঁর শৈশব কিংবা পরিণত বয়সের জীবন সম্পর্কে খুব সামান্যই তথ্য পাওয়া যায়। তাঁর বাবা ছিলেন কবি বংশীদাস ভট্টাচার্য। মনসার কাহিনীকে কেন্দ্র করে বংশীদাস যে কাব্য রচনা করেছিলেন, সেটি মনসার ভাষার নামে পরিচিত। বংশীদাসের লেখা মনসামঙ্গল শেষ হয়েছিল আনুমানিক 1575 সালের কাছাকাছি সময়। এই মনসার গীত রচনাতে বংশীদাস কন্যার সহায়তাও পেয়েছিলেন। চন্দ্রাবতীর মায়ের নাম ছিল সুলোচনা দেবী। মূলত নয়নচাঁদের লেখা ময়মনসিংহ গীতিকার অন্তর্ভুক্ত চন্দ্রাবতী পালাটির মধ্যেই কবি চন্দ্রাবতীর জীবনের একটি বিশেষ অধ্যায়ের হদিশ পাওয়া যায়। সেই অধ্যায়টিতে মূলত তার যৌবনকালের কথা বর্ণিত হয়েছে। পালা থেকে জানা যায়, যখন চন্দ্রাবতীর জন্ম হয়েছিল তখন বংশীদাসের পরিবারে নিদারুণ দারিদ্র্য। চন্দ্রাবতী বাল্যকাল থেকেই কবিতা ও গান রচনা শুরু করেছিলেন। এত অল্প বয়সেই এত সব গুণের অধিকারিণী ছিলেন বলে অনেক সম্ভ্রান্ত পরিবার থেকে তার জন্য বিবাহের সম্বন্ধ আসত। কিন্তু সেই বাল্যকালেই চন্দ্রাবতী নিজের মন দিয়ে ফেলেছিল জয়ানন্দ নামের এক যুবককে। পালা থেকেই জানতে পারা যায় এই জয়ানন্দের বাড়ি ছিল সুন্ধা গ্রামে। তাঁরা একসঙ্গে লেখাপড়া করতেন, কবিতা রচনা করতেন। সেই কবিতার মধ্যেই একে অপরের প্রতি অনুরাগ পরিস্ফুট হয়ে ওঠে। তবে প্রেমের কবিতা ছাড়াও অন্যান্য বিষয় নিয়েও দুজনেই নানান কবিতা রচনা করতে থাকেন। বংশীদাসের মনসার গীত বা পদ্মপুরাণে দুজনেরই রচনার কিছু কিছু অংশ রয়েছে। চন্দ্রাবতী এবং জয়ানন্দের প্রণয় যখন ক্রমশ গাঢ় হয়, তাদের বিবাহের কথাও স্থির হয়। কিন্তু বিয়ের আগের দিন জানতে পারা যায় জয়ানন্দ স্থানীয় কাজীর মেয়ে আসমানির রূপে বিমোহিত হয়ে তার প্রতি প্রণয়বদ্ধ হয়েছেন আগেই। আসমানির ডাকনাম ছিল কমলা। তার জন্য গান রচনাও করেন জয়ানন্দ। অনেকগুলি প্রেমপত্রও লেখেন তাকে। জয়ানন্দের সঙ্গে সম্পর্কের কথা টের পেয়ে তাঁদের বিবাহ দেওয়ার প্রস্তুতি নিতে থাকেন কাজী সাহেব। চন্দ্রাবতী ও জয়ানন্দের বিবাহের কথা জানা সত্ত্বেও আসমানি চেয়েছিলেন জয়ানন্দকে বিবাহ করতে। কোনো কোনো সূত্র অনুযায়ী
কাজী সাহেব বলপূর্বক জয়ানন্দকে ইসলাম ধর্মে দীক্ষিত করে আসমানির সঙ্গে তার বিবাহ দিয়েছিলেন। তবে মূলত যে মতটিকে প্রাধান্য দেয়া হয় তা হল জয়ানন্দ স্বেচ্ছায় আসমানিকে বিবাহ করতে রাজি হন এবং বিবাহের পরে জয়নাল নাম গ্রহণ করেন। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হল যে দিনটিতে চন্দ্রাবতীর সঙ্গে জয়ানন্দের বিবাহ হওয়ার কথা, ঠিক সেই দিন সন্ধেবেলাতেই জয়ানন্দ আসমানিকে বিবাহ করেন। বধূ সাজে সজ্জিতা চন্দ্রাবতী অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তার চিরকাঙ্ক্ষিত পুরুষটিকে আপন করে পাওয়ার জন্য। ঠিক তখনই জয়ানন্দের যবন কন্যাকে বিবাহের সংবাদ ভেঙে খান খান করে দিয়েছিল চন্দ্রাবতীর স্বপ্নের সৌধ। এরপর কোমল হৃদয় চন্দ্রাবতীর করুণ অবস্থার যে বর্ণনা নয়নচাঁদের পালায় পাওয়া যায় তা সত্যিই হৃদয় বিদারক। বংশীদাস কন্যার এই অবস্থাকে হৃদয়ঙ্গম করতে পেরে তাকে নিতান্তই সান্ত্বনা দিয়ে দায় সেরে ফেলেননি, বরং কন্যার মানসিক শান্তির পথ বাতলে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি চন্দ্রাবতীকে বাংলায় রামায়ণ রচনা করবার উপদেশ দিয়েছিলেন। চন্দ্রাবতী নিজে তার জ্বলন্ত শোককে অতি কষ্টে প্রশমিত করে বাবাকে ফুলেশ্বরী নদী তীরে শিব মন্দির স্থাপন করে দেওয়ার অনুরোধ করেন। তিনি জানান তিনি আর বিবাহ করবেন না, শিব পূজা করেই বাকি জীবন কাটাবেন। এরপরই শিব পূজা এবং রামায়ণ রচনাতেই সম্পূর্ণরূপে মনোনিবেশ করেছিলেন চন্দ্রাবতী। চন্দ্রাবতীর রামায়ণ কোনো রাজসভা বা প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতায় রচিত হয়নি। এটি দীর্ঘদিন ধরে লোকায়ত গীত, পালাগান এবং গ্রামীণ নারীদের মুখে মুখে প্রচলিত ছিল। পরবর্তীতে ময়মনসিংহ গীতিকার সংগ্রহের সময় ডক্টর দীনেশচন্দ্র সেন এই রচনার বিভিন্ন খণ্ডাংশ সংগ্রহ করেন। আধুনিক যুগে নবনীতা দেবসেন দীর্ঘ গবেষণার মাধ্যমে পাণ্ডুলিপির পাঠ পুনর্গঠন করেন এবং দেখান যে চন্দ্রাবতীর রামায়ণ মূলত সীতার দৃষ্টিকোণ থেকে রচিত এক নারীবাদী পুনর্লিখন। রচনাটি অসম্পূর্ণ। তিনি সীতার বনবাস পর্যন্ত 3টি খণ্ড লিখেছিলেন, যা আজও বাংলা সাহিত্যের এক অনন্য দলিল হিসেবে বিবেচিত হয়। রামায়ণ ছাড়াও চন্দ্রাবতী বেশ কয়েকটি লোকগাথা ও পালাকাব্য রচনা করেছিলেন, যেগুলি পূর্ববঙ্গের লোক সাহিত্যে বিশেষ স্থান দখল করে আছে। তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে মলুয়া পালা, দস্যু কেনারামের পালা এবং আরও কিছু লোকগীতিকা, যেখানে গ্রামীণ জীবনের সুখ দুঃখ, নারীর অভিজ্ঞতা, প্রেম বেদনা ও সামাজিক বাস্তবতা ফুটে উঠেছে। তাঁর সহজ সুরেলা ও গীতিময় ভাষার লেখাগুলি সাধারণ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। এই রচনাগুলি প্রমাণ করে যে চন্দ্রাবতী শুধু রামায়ণকার নন, তিনি ছিলেন এক বহুমুখী প্রতিভাসম্পন্ন কবি, যিনি লোকসাহিত্যকে সমৃদ্ধ করেছিলেন নিজের স্বতন্ত্র কণ্ঠে। তবে এখানেই চন্দ্রাবতীর জীবনের ঘটনার নাটকীয়তা শেষ হয়ে যায়নি। চন্দ্রাবতীর সঙ্গে এমন আচরণ করায় পরবর্তীতে অনুশোচনায় ভুগতে থাকেন জয়ানন্দ। আসমানির প্রতি ক্ষণিকের মোহ ভেঙে যায় তাঁর। পুনরায় চন্দ্রাবতীর সঙ্গ লাভের জন্য, ছোটবেলায় কাটানো সুখ স্মৃতির জন্য উৎসুক হয়ে ওঠেন জয়ানন্দ। এর ফলে একদিন এক সন্ধ্যাবেলাতেই পাটোয়ারি গ্রামের দিকে চন্দ্রাবতীর উদ্দেশ্যে রওনা দেন তিনি। এর আগে অবশ্য জয়ানন্দ চন্দ্রাবতীকে এক পত্র লিখেছিলেন সাক্ষাতের ইচ্ছে ব্যক্ত করে। চন্দ্রাবতী সে কথা তাঁর পিতাকে জানালে বংশীদাস এতে অসম্মত হন এবং কন্যাকে শিব পূজায় মনোনিবেশ করে থাকতে বলেন। চন্দ্রাবতী তখন জয়ানন্দকে সান্ত্বনা দিয়ে এক পত্র লেখেন ও শিবের চরণে আশ্রয় নিতে বলেন। তখনই জয়ানন্দ পাটোয়ারি গ্রামের শিব মন্দিরে গিয়ে হাজির হয়েছিলেন। মন্দিরের দ্বার ছিল রুদ্ধ, ভিতরে পূজায় মগ্ন ছিলেন চন্দ্রাবতী। জয়ানন্দ অনুনয়ের স্বরে বহুবার চন্দ্রাবতীকে সম্বোধন করলেও ভিতর থেকে ধ্যানমগ্ন চন্দ্রাবতীর কানে সে ডাক পৌঁছায় না। শেষে নিরুপায় হয়ে লাল রঙের সন্ধ্যামালতীর ফুলের রস দিয়ে সংক্ষিপ্ত যে বার্তাটি লিখে দেন জয়ানন্দ, তা হল, শৈশবকালের সঙ্গী তুমি, যৌবনকালের সাথী, অপরাধ ক্ষমা করো তুমি চন্দ্রাবতী। যদিও এত কিছুর পরেও চন্দ্রাবতীর দেখা না পেয়ে কষ্টে অভিমানে জয়ানন্দ
ফুলেশ্বরী নদীতে ঝাঁপ দিয়ে আত্মবিসর্জন করেন। পরে মন্দির থেকে বেরিয়ে ফুলেশ্বরীতে কলসি কাঁখে জল আনতে গিয়ে যখন জয়ানন্দের ভাসমান মৃতদেহ চোখে পড়ে তাঁর, তখন অনুশোচনায়, কষ্টে এবং ভালোবাসার আবেগে তিনিও নদীর জলে ঝাঁপিয়ে পড়ে আত্মবিসর্জন দেন, পরপারে প্রেমিকের সঙ্গে মিলিত হবার বাসনা নিয়েই। অবশ্য কেউ কেউ বলে থাকেন জয়ানন্দের মৃত্যুর পরেও কিছুদিন বেঁচেছিলেন কবি চন্দ্রাবতী। তবে ব্যর্থ প্রেমের হতাশা থেকেই, মনোকষ্টে, অসংযত আবেগে, অনুশোচনার ফলেই যে মৃত্যু হয়েছিল বঙ্গের প্রথম নারী কবি চন্দ্রাবতীর, সে বিষয়ে অনেকেই নিঃসন্দেহ। অনেক গবেষক মনে করেন যে আনুমানিক ১৬০০ সালের কাছাকাছি সময়েই কবি চন্দ্রাবতীর মৃত্যু হয়েছিল। চন্দ্রাবতীর জীবন ও রচনাকে আধুনিক কালে নতুন আলোয় দেখা হচ্ছে। শুধু লোকসাহিত্যের ধারায় নয়, বরং বাংলা সাহিত্যে নারী দৃষ্টিকোণ থেকে মহাকাব্য পুনর্লিখনের প্রতিকৃত হিসেবে। তাঁর রামায়ণকে আজ গবেষকেরা মূল্যায়ন করেন সীতার অভিজ্ঞতা ও নারীর আত্মসম্মানকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিরল সাহিত্যিক দলিল হিসেবে। নবনীতা দেবসেন সহ বহু আধুনিক গবেষক দেখিয়েছেন চন্দ্রাবতীর রচনায় যে বেদনা, প্রতিবাদ, প্রেম ও আত্মমর্যাদার সুর পাওয়া যায়, তা বাংলা নারীবাদী সাহিত্য চর্চার প্রাচীনতম ভিত্তি হিসেবে বিবেচিত হতে পারে। তাঁর মলুয়া পালা বা দস্যু কেনারামের পালাও নতুন করে পাঠ করা হচ্ছে লোকজ কাব্য ভাষায় নারীর অভিজ্ঞতার উপস্থিতি বোঝার জন্য। ফলে চন্দ্রাবতী আজ আর শুধু এক করুণ প্রেম কাহিনীর নায়িকা নন, তিনি হয়ে উঠেছেন বাংলা সাহিত্যের এক শক্তিশালী নারীশ্বর, যাকে আধুনিক পাঠক ও গবেষকরা পুনরাবিষ্কার করছেন নতুন দৃষ্টিতে। সুনির্দিষ্ট ঐতিহাসিক প্রমাণ না থাকায় প্রচলিত কাহিনী বা ঘটনাক্রমকে আমরা এই তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরেছি। এই তথ্যচিত্রের সমস্ত তথ্য ঐতিহাসিকভাবে সত্য নাও হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কেন করবেন? কারণ সব বাংলায় গত প্রায় 10 বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে। সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না। অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও। আগামী প্রজন্মের জন্য, বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান। কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয়, বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল, আছে, থাকবে।